হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে 8 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। 1 ডিসেম্বর 2024 পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করা হবে। তোমরা আমাদের এই ক্লাস থেকে কী পেতে পারো? আমাদের এই ক্লাস থেকে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটি 10 থেকে 12 মিনিটের মধ্যে পেতে পারো। এছাড়া আগত পরীক্ষায় যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভয় থাকে, তোমাদের আর সেই ভয়টি থাকবে না। আমাদের এই ক্লাস থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। তাই দেখতে থাকো আমাদের এই ক্লাসটি। আজকের ক্লাসে রয়েছে গুরুত্বপূর্ণ কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু হওয়ার আগে একটা কথা বলি, আজকের ক্লাসটি সকলের কেমন লাগছে সেটা ক্লাসটি সম্পূর্ণ দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলে ক্লাসটি কেমন লাগলো। এবার দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীমা সখী যোজনা কোথায় শুরু করেছে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি লখনৌ, অপশন সি পানিপথ, অপশন ডি হলো ইন্দোর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পানিপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীমা সখী যোজনাটি শুরু করেছে পানিপথে। এবার আমরা এই সম্পর্কিত কিছু তথ্য অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 ডিসেম্বর পানিপথের হরিয়ানায় বীমা সখী যোজনা চালু করবেন। এই বীমা সখী যোজনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ভারত জুড়ে মহিলাদের ক্ষমতায়ন করা। এই স্কিমটি মহিলাদের জন্য আর্থিক নিরাপত্তা এবং বীমা কভারেজ, উদ্যোক্তা এবং অর্থনৈতিক অংশগ্রহণের প্রচারের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এই যোজনাটি। এবার যেহেতু যোজনার কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট কিছু যোজনা দেখে নেব। প্রথমেই দেখব আমরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্ন যোজনা, যেটি 11 জানুয়ারি 2023 সালে লঞ্চ করা হয়েছিল। আরোগ্য মৈত্রী যোজনা 13 জানুয়ারি 2023 সালে লঞ্চ করা হয়েছিল। তোমরা এগুলি সব ক্লাসটি দেখতে দেখতে খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এবার দেখো 3 নম্বরে রয়েছে জল জন অভিযান, 16 ফেব্রুয়ারি 2023 সালে লঞ্চ করা হয়েছিল। ধরতি আবা আদিবাসী গ্রাম উৎকর্ষ অভিযান 2রা অক্টোবর 2024 সালে হাজারিবাগ অর্থাৎ ঝাড়খণ্ড থেকে এটি লঞ্চ করা হয়েছিল। পিএম বিদ্যালক্ষ্মী যোজনা, যেটি 2024 সালের নভেম্বরে লঞ্চ করা হয়েছে। নিযুত ময়না স্কিম আসাম সরকার লঞ্চ করেছে। মিশন বসুন্ধরা 3.0 আসাম সরকার লঞ্চ করেছে। সিএম 7 স্কিম এটি ত্রিপুরা সরকার লঞ্চ করেছে। শেষ দেখব আমরা মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা, হিমাচল প্রদেশ সরকার এই যোজনাটি লঞ্চ করেছে। তাহলে আমরা যোজনা সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম, যেগুলি পরীক্ষা আসতে পারে, তাই তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নেবে এই যোজনাগুলি। এবার আমরা দেখে নেব আজকে 2 নম্বর প্রশ্ন। অনলক্সা স্টিল প্রযুক্তি কোন ইনস্টিটিউট দ্বারা বিকশিত হয়েছে? অপশন এ আইআইটি কানপুর, অপশন বি আইআইটি বোম্বে, অপশন সি আইআইটি দিল্লি, অপশন ডি হলো আইআইটি হায়দ্রাবাদ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আইআইটি কানপুর। আইআইটি কানপুর দ্বারা বিকশিত হয়েছে অনলক্সা স্টিল প্রযুক্তি। এবার আমরা অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নেব যে এই অনলক্সা স্টিল প্রযুক্তিটি কী। দেখো প্রথমেই এই প্রযুক্তি রাডার থেকে প্লেন এবং ট্যাঙ্কের মতো যুদ্ধ ব্যবস্থাকে রক্ষা করতে পারে। অর্থাৎ এই প্রযুক্তির মাধ্যমে রাডার থেকে প্লেন এবং ট্যাঙ্ক, তাই না, যেটা আমরা কামান বলি, তো এই এই দুটোকে যুদ্ধ ব্যবস্থা থেকে রক্ষা করতে পারে, অর্থাৎ ধরতে পারবে না এই প্রযুক্তির মাধ্যমে, রাডারের মাধ্যমে। এই প্রযুক্তি প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং কিছু নির্দিষ্ট শিল্পে ব্যবহার করা যেতে পারে। এই প্রযুক্তির 90% হচ্ছে দেশীয়, অর্থাৎ পুরোপুরি এটা আমাদের দেশীয় না, যার মধ্যে 90% দেশীয়ভাবে তৈরি হয়েছে এবং 10% বাইরের থেকে সাহায্য নেওয়া হয়েছে এই 100%-এর মধ্যে। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব আইআইটি সম্বন্ধে। এবার দেখো 6G এর জন্য ইন্টেলিজেন্স রিসিভার আইআইটি ইন্দোর দ্বারা তৈরি করা হয়েছে। আইআইটি দিল্লি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এশিয়াতে 44তম স্থান অর্জন করেছে আইআইটি দিল্লি। এবার দেখো আইআইটি মাদ্রাজ হলো এনআইআরএফ 2024-এর সেরা ইনস্টিটিউট। তাহলে আমরা আইআইটি সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম। এবার দেখব আমরা আজকে 3 নম্বর প্রশ্ন। 10তম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024 কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ আইআইটি মাদ্রাজ, অপশন বি আইআইটি গুয়াহাটি, অপশন সি আইআইটি দিল্লি, অপশন ডি হলো আইআইটি বোম্বাই। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আইআইটি গুয়াহাটি। 10তম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024 আইআইটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। আইআইটি গুয়াহাটি 30শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর 2024 পর্যন্ত 10তম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2024 হোস্ট করবে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দেশের বৃহত্তম একটি বিজ্ঞানের ইভেন্ট।
নবমতম সংস্করণটি কোথায় হয়েছিল? নবমতম সংস্করণটি হয়েছিল হরিয়ানার ফরিদাবাদে 17 থেকে 20 জানুয়ারি 2024-এ। এবার দেখো, ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের প্রথম সংস্করণটি, অর্থাৎ এই যে 10তম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব, এর প্রথম সংস্করণটি 2015 সালে আইআইটি দিল্লিতেই অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালে এই 10তম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের থিম কি? থিম হলো বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা চালিত ভারতকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা। ভারত ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের কৃতিত্ব প্রদর্শনের জন্য এই উৎসবটি আয়োজন করা হয়। তাহলে এই উৎসবটি আয়োজনের উদ্দেশ্য কি? ভারতকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শন করার জন্য আয়োজন করা হয়ে থাকে। এবার দেখো আজকে 4 নম্বর প্রশ্ন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কোন দেশের সংসদে ভাষণ দিয়েছে? অপশন এ নিউজিল্যান্ড, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি হলো অস্ট্রেলিয়া। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অস্ট্রেলিয়া। ঠিক আছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার সংসদ ভবনে ভাষণ দিয়েছে। সম্প্রতি আমরা জানি ভারত বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। এবার আমরা দেখে নেব অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সম্মানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল টিম ইন্ডিয়াকে। 5টি টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে জেতার পর মহারাষ্ট্র বিধানসভায় ভাষণ দিয়েছিলেন রোহিত শর্মা। অর্থাৎ যদি পরীক্ষায় আসে যে ভারতে কোন রাজ্যের বিধানসভায় ভাষণ দিয়েছে রোহিত শর্মা, তার উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। এবার আমরা গুরুত্বপূর্ণ খেলা সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে। প্রথমে দেখব আইপিএল। সম্প্রতি আইপিএল এর নিলাম হয়েছে, আমরা জানি 24 আর 25 ডিসেম্বর হয়েছিল। তো এই আইপিএল এর যে নিলাম হয়েছে, এই আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছে? ঋষভ পান্ত। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাকে কত কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল। এটা পরীক্ষায় কিন্তু আসবেই। এবার দেখো অনূর্ধ্ব 8 অর্থাৎ আন্ডার 8 বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ ডেভিড রেড্ডি স্বর্ণপদক জিতেছে। ডোপিং লঙ্ঘনের জন্য, আমরা গতকালই পড়েছি এই কারেন্ট অ্যাফেয়ার্সটি, ডোপিং লঙ্ঘনের জন্য বজরং পুনিয়াকে 4 বছরের জন্য সাসপেন্ড করেছে কি নাডা। 13 বছর বয়সী বৈভব সূর্যবংশী আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন কে? ঋতিকা হুড্ডা। তার আমরা খেলা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি দেখে নিলাম। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। কে এইচপিসিএল এর সিএমডি হয়েছেন? অপশন এ বিনোদ কুমার, অপশন বি দীনেশ ভাটিয়া, অপশন সি খিল্লিরাম মিনা, অপশন ডি হলো অমিত গর্গ। সঠিক উত্তরটি হবে অমিত গর্গ। সম্প্রতি অমিত গর্গ এইচপিসিএল এর সিএমডি হয়েছে। এবার আমরা যেহেতু এসপিসিএল এর কথা এসছে, তাই আমরা এসপিসিএল সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নেব। এসপিসিএল এর প্রথমে ফুল ফর্ম দেখে নিই আমরা। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হলো এইচপিসিএল এর ফুল ফর্ম। এই এইচপিসিএল প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে, যার সদর দপ্তর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইতে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড হলো ভারতের একটি মহারত্ন কোম্পানি। বর্তমানে ভারতে মহারত্ন কোম্পানির সংখ্যা হলো 14টি। তার মধ্যে একটি হলো এই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এটি তেল এবং প্রাকৃতিক গ্যাস শিল্পে কাজ করে থাকে। এবার আমরা রিলেটেড আপডেটসে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টের সম্বন্ধে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। প্রথমে দেখব ইয়ামান্ডু ওরসি, তিনি উরুগুয়ের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। জি বালা সুব্রমণিয়াম মালদ্বীপে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। দীনেশ ভাটিয়া ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হয়েছেন দীনেশ ভাটিয়া। দীপম শেঠ হলো উত্তরাখণ্ডের ডিজিপি, নতুন ডিজিপি হলেন দীপম শেঠ। কৈলাস মাকওয়ানা মধ্যপ্রদেশের নতুন ডিজিপি হয়েছে কৈলাস মাকওয়ানা। রশ্মি শুক্লা হলো মহারাষ্ট্রের নতুন ডিজিপি। এবং সর্বশেষ দেখে নেব বিক্রম মিস্ত্রি হয়েছে পররাষ্ট্র সচিব, অর্থাৎ বিদেশ সচিব হয়েছেন বিক্রম মিস্ত্রি। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্ট দেখে নিলাম। এবার দেখে নেব আজকে 6 নম্বর প্রশ্ন। কোথায় সর্বভারতীয় পুলিশের ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেলদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ভোপাল, অপশন বি ভুবনেশ্বর, অপশন সি নয়াদিল্লি, অপশন ডি হলো বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভুবনেশ্বর। এবার দেখো 30 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2024 পর্যন্ত উড়িষ্যার ভুবনেশ্বরের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের সর্বভারতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনে জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ এবং পুলিশ বাহিনীর উদীয়মান দায়িত্ব নিয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে। দেখো আরও কিছু তথ্য। অভ্যন্তরীণ নিরাপত্তা
সাইবার অপরাধ, মাওবাদী হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা করা হবে এই সম্মেলনে। এই সম্মেলনে যোগ দিয়েছেন কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেহেতু এখানে সম্মেলনের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে 2024 সালে ঘটা কিছু সম্মেলন দেখে নেব। প্রথমে দেখব কোয়াড সামিট 2024, এটি হয়েছে আমেরিকায়। এসসিও মিটিং 2024 হয়েছে পাকিস্তানে। এই এসসিও মিটিংয়ে ভারতের থেকে অংশগ্রহণ করেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সপ্তমতম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স 2024 হয়েছে অস্ট্রেলিয়াতে। 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হয়েছে কোথায়? ইউএইতে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 হয়েছে স্পেনে। 50তম G7 সামিট 2024 হয়েছে কোথায়? ইটালিতে। এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 হয়েছে সিঙ্গাপুরে। ব্রিক্স সামিট 2024 কোথায় হচ্ছে? রাশিয়ার কাজান শহরে। জৈবিক বৈচিত্র্য ও জাতিসংঘের সম্মেলন অর্থাৎ COP16 2024 হয়েছে কলম্বিয়াতে। এগুলি সব এক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি পরীক্ষায় আসবেই। আরও কিছু তথ্য, আরও কিছু এই সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। গ্রিন হাইড্রোজেন 2024 আন্তর্জাতিক সম্মেলনটি কোথায় হয়েছে? নতুন দিল্লিতে। প্রথম সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024 হয়েছে লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌতে। ভারত ও জাপানের মধ্যে 2+2 আলোচনা হয়েছে নয়াদিল্লিতে। তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট হয়েছে ভারতে। বিমস্টেক বুসিনেস সামিট হয়েছে ভারতে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 2024 16তম সভা হয়েছে নয়াদিল্লি। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লিতে। ভারত এবং ক্যারিকম শীর্ষ সম্মেলন 2024 হয়েছে বার্বাডোসে। 2024 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে 19তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রধান জাতীয় সম্মেলনগুলো দেখে নিলাম। এবার আমরা চলে যাব আজকের শেষ প্রশ্নে। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ জন টিনিসউড 112 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন দেশের বাসিন্দা? তাহলে তোমাকে জানতে হবে তিনি কোন দেশের বাসিন্দা এবং তার নাম কি, এবং 112 বছরে সে মারা গেছে। অপশন এ জার্মানি, অপশন বি ফ্রান্স, অপশন সি ইতালি, অপশন ডি হলো ইংল্যান্ড। সঠিক উত্তরটি হবে অপশন ডি ইংল্যান্ড। ইংল্যান্ডের বাসিন্দা জন টিনিউস্ট 112 বছর বয়সে মারা গেলেন। তিনি হলেন বিশ্বের বয়স্ক মানুষ। 1912 সালে লিভারপুলে জন্মগ্রহণ করেন জন টিনিসউড, যিনি 112 বছর বয়সে মারা যান। এই বছরে এপ্রিলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব প্রদান করেছে। যেহেতু তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাবটি অর্জন করেছে, তাই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে প্রয়াতের কথা এসছে, তাই আমরা সম্প্রতি মারা গেছেন অর্থাৎ প্রয়াত হয়েছেন এরকম কারেন্ট অ্যাফেয়ার্স, কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখিনি। বিখ্যাত লোকশিল্পী সারদা সিনহা, অর্থাৎ পরীক্ষা আসবে যে সারদা সিনহা সম্প্রতি মারা গেছেন, তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন লোকশিল্পী। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সম্প্রতি মারা গেছেন, তিনি হলেন বিবেক দেবরায়। পদার্থবিজ্ঞানী অর্থাৎ ডক্টর রোহিণী এম গডবোলে সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি পদার্থবিজ্ঞানী ছিলেন। রতন টাটা, টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা সম্প্রতি প্রয়াত হয়েছেন। ইউটিউবের প্রাক্তন সিও সুসান ওয়াসিকি সম্প্রতি মারা গেছেন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি এখানে দেখে নিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।